পাখির ডাক শুনলেন আপনারা? কি অদ্ভুত! কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু এটাতেই মন ভরে গেল। আমাদের সান্দাফু সিরিজের প্রথম দিনে চিত্রা কিন্তু আমাদের মন কেড়ে নিয়েছিল। চিত্রা থেকে বেরিয়ে মেঘমা, টুংলু এবং টুংলিং পেরিয়ে পথে পাহাড়ি ফুলের বর্ণিল মেলা আর রডোডেন্ড্রনের প্রাণবন্ত রঙের খেলা, যা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম সান্দাফুতে। বিকেলে আলের অপরূপ সূর্যাস্ত আর পাহাড়ের ডুবন্ত সূর্যের রঙের বাহার দেখে সান্দাফুতে আমাদের দ্বিতীয় দিন শেষ হয়েছিল। পরের দিন ভোরের আলো ফোটার আগেই আমরা কিন্তু প্রস্তুত ছিলাম সূর্যোদয়ের সেই অলৌকিক মুহূর্তের সাক্ষী হতে। যদিও সাহিত্য বুদ্ধের দেখা মেলেনি, তবুও আমরা আপনাদের সামনে তুলে ধরবো এক অন্য সান্দাফুকে, যা আপনাদের মন্ত্রমুগ্ধ করবেই। সান্দাফু থেকে বেরিয়ে শ্বাস শুদ্ধকর পথের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চললাম টুমলিং এর দিকে। পথে কালীপুখুরীর অনন্য অভিজ্ঞতা ও ইতিহাসের ছোঁয়া নিয়ে গন্তব্যের কিছুটা আগে গাড়ি থেকে নেমে দুধের স্বাদ কিন্তু ঘোলে মিটিয়ে নিলাম। এই পর্বে আপনাদের হদিস দেব মেঘে ঢাকা এবং রডোডেন্ড্রন ফুলে ভরা টুমলিং এর এক সেরা হোমস্টে। জানাবো হোমস্টেটির খরচ কেমন, খাবার দাবারের মানই বা কেমন, আর কেন এই হোমস্টেটি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য। তাহলে চলুন আমাদের গল্প গাড়ি চলতে শুরু করুক মনোমুগ্ধকর টুমলিং এর দিকে। আর যদি আপনাদের এই চ্যানেলে এটিই আপনাদের প্রথম মানুষ চক্ষে ভ্রমণ হয়ে থাকে, তবে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় অংশীদার হন। এখন প্রায় সকাল 5টা সাড়ে 5টা বাজে যায়। সানরাইজের হোটেলের ছাদে চলে এসেছি, কেউ আসেনি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমি এসেছি, আকাশটা সবে একটু পরিষ্কার হয়েছে। আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তবু আমি আশায় এসেছি যদি দেখতে পাই রূপসী কাঞ্চনজঙ্ঘা যদি দেখা দেয়। কেউ এখনো আসেনি, আমি একাই রয়েছি। এই সবে সামনে দেখুন পাখি ডাকছে সুন্দর, খুব জোরে হাওয়া দিচ্ছে, এই আস্তে আস্তে হালকা হচ্ছে। সান্দাফু থেকে সূর্যোদয়ের সময় হোটেল থেকে দেখা মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য সত্যি যেন মন মুগ্ধ করে তোলে। চারপাশে শুধু সাদা মেঘের আনাগোনা, মনে হয় যেন পাহাড়গুলো মেঘের চাদরে মুড়ে আছে। সূর্য যখন ধীরে ধীরে উঁকি মারে, তখন সেই মেঘের আস্তরণের উপর থেকে সোনালি আভা ছড়িয়ে পড়ে, যা এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে। যদিও স্লিপিং বুদ্ধা দেখতে না পাওয়ায় মন খারাপ হওয়াটা স্বাভাবিক, তবে মেঘে ঢাকা পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য সেই মন খারাপ অনেকটাই ভুলিয়ে দেয়। মেঘ আর আলো ছায়ার খেলায় পাহাড়ের রূপ প্রতি মুহূর্তে বদলাতে থাকে। কখনো একদিক পুরোপুরি মেঘে ঢাকা পড়ে যায়, আবার পরেক্ষণেই মেঘ সরে গিয়ে পাহাড়ের চূড়োগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই লুকোচুরি খেলা দেখতে দারুণ লাগে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না, কিন্তু সকালের গরম চা ঠান্ডার মধ্যে উপভোগ করছি। সকালে চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এই মনোমুগ্ধকর পাহাড়ি গ্রামটা ঘুরে দেখার জন্য। হোটেল সানরাইজের পাশে এই হোটেলটার নাম হচ্ছে শেরপা চ্যালেট লজ। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন। এখানকার অ্যাকোমোডেশনও খুব সুন্দর। সকালবেলা উঠেছি, উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, চারদিকে প্রচন্ড মেঘ। তো গ্রামটাকে একটু হেঁটে এক্সপ্লোর করতে বেরিয়েছি। প্রচন্ড মেঘ। আমার পিছনে শেরপা লজ, আমরা সানরাইজে ছিলাম। আপনারা চাইলে শেরপা লজে বুক করতে পারেন, আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো। এদিকটা দেখুন, এদিকটা পাইন গাছের জঙ্গল পুরো, কিন্তু পুরো মেঘে ঢেকে আছে। পাহাড়ি গ্রামগুলোতে এলে আপনারা কিন্তু হেঁটে এই গ্রামগুলোকে এক্সপ্লোর করতে পারেন, ভালো লাগবে বেশ। বৃষ্টি হচ্ছিল তখন, এখন বৃষ্টিটা থেমে গেছে। সামনে একটা ওয়াচ টাওয়ারের মতো কিছু দেখলাম, তো ওইখানটা যাচ্ছি।
ওই যে দেখুন সামনে একটা ওয়াচ টাওয়ার মতো কিছু একটা রয়েছে, ওই যে ওইখানটা যাচ্ছে। ওই যে দূরে দূরে সানরাইজ হোটেল, ওইটা আমাদের হোটেল। ওর ছাদ থেকেই সবাই দেখে সানরাইজ, কিন্তু আমাদের বরাত মন্দ, তাই দেখতে পেলাম না। এই গ্রামটায় কিন্তু আরো অনেকগুলো হোমস্টে আছে। এই যে নিচে আপনারা সে বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই হোমস্টে। সান্দাফুর প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে প্রকৃতিপ্রেমীদের জন্য নির্মিত এই ওয়াচ টাওয়ারটি এক স্বর্গরাজ্য। ভোরের আলো ফোটার আগেই যদি এই ওয়াচ টাওয়ারে পৌঁছানো যায়, তাহলে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হওয়া যায়। যখন চারদিক কুয়াশায় ঢাকা থাকে, পাইন গাছের সারিগুলো যেন এক রহস্যময় আবরণে মোড়া থাকে। এই কুয়াশা মাখা সকালে পাইন বনের মধ্যে দিয়ে মৃদু বাতাস বয়ে যায়, আর তার সঙ্গেই মিশে আসে নাম না জানা পাহাড়ি পাখিদের মিষ্টি কলতান। কখনো দূরে কোনো রবিন বা ফান্টেল পাখির ডাক শোনা যায়, আবার কখনো গাছের ডালে দেখা যায় হিমালয়ান মোনাল। চারদিকে পাইন আর রডোডেন্ড্রন গাছে ভরা, একদম পিছনটা জঙ্গল। আর এদিকে একটা অদ্ভুত ভিউ পয়েন্ট আছে, সুন্দর ভিউ পয়েন্ট আছে এদিকে। আর এই পিছনে বসার জায়গাটা, এটা আমার মনে হচ্ছে এই যে ভিউ পয়েন্টটা, এইটা মনে হয় বার্ড ওয়াচারদের জন্য বানানো হয়েছে। যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই ওয়াচ টাওয়ারটা তৈরি হয়েছে। সকালে এসে বসলে অবশ্যই আপনারা পাখির ডাক এখানে শুনতে পাবেন, এবং বিভিন্ন রকমের পাহাড়ি প্রজাতির পাখি দেখতে পাবেন। তাদের কিচিরমিচির শব্দ, নিজেদের মধ্যে খুনসুটি, আর এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাওয়া এই সবই ওয়াচ টাওয়ার থেকে স্পষ্ট দেখা যায় এবং শোনা যায়। পক্ষীপ্রেমীদের জন্য এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এটা শুধু চোখে দেখা বা কানে শোনার কিন্তু বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে অনুভব করার এক অসাধারণ মুহূর্ত। পাখির ডাক শুনলেন আপনারা? কি অদ্ভুত! কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু এটাতেই মন ভরে গেল। কি সুন্দর ডাকছে না? চুপ করে সেখানে বসে থাকবেন, কথা বলবেন না। কথা বলবেন না, চুপ করে বসে সময় কাটাবেন, খুব ভালো লাগবে। এই রাস্তাটা ওয়াচ টাওয়ারের ঠিক উল্টো দিকে। এই ডান দিকে রাস্তাটা সোজা সান্দাফু থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। আমরা যাওয়ার সময় এই পথ থেকেই গাড়ি নিয়ে যাব। আর বাঁ দিকে রাস্তাটা ঢুকে গেছে কোথায়, সেটা দেখার জন্যই আমরা বাঁ দিকে ঢুকে পড়লাম। সান্দাফু ঘুরতে এলে সচরাচর মানুষ কিন্তু এই দিকগুলোতে আসে না। তারা হোটেলে সানরাইজ দেখে, খাওয়া দাওয়া করে এবং বেরিয়ে যায়। আমি কিন্তু আপনাদের রেকমেন্ড করব, আপনারা যদি সান্দাফুতে আসেন ঘুরতে, তবে অবশ্যই এই অচেনা জায়গাগুলো একটু দেখবেন। একটা রাস্তা চলে গেছে ডান দিকে, কাঁচা রাস্তা, আর আমি নামছি এই ঝাউ পাইন বনের মাঝখান থেকে, এই কাঁচা রাস্তাটা ধরে। পাইন বন, কুয়াশা ঘেরা, পাখিদের ডাক, এইসব গ্রামের সরল সিধা মানুষের জীবনযাত্রা, যেটা আপনাদের খুব ভালো লাগবে এবং আজীবন সুন্দর স্মৃতি হয়ে আপনাদের মনে থেকে যাবে। কি অদ্ভুত রহস্যময় জায়গাটা! পাইন গাছের উপরে মেঘগুলো, মনে হচ্ছে যেন মেঘ আর পাইন গাছ চুপি চুপি নিজেদের সাথে কথা বলছে। অদ্ভুত একটা রোমহর্ষক জায়গাটা। পাহাড়ের স্তরে স্তরে মেঘের এই খেলা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। মনে হয় যেন পাহাড়গুলো একে অপরের সঙ্গে কথা বলছে, আর মেঘেরা তাদের গোপনীয়তার পর্দা। চারদিকে রডোডেন্ড্রনের গাছ, জানি না রাস্তাটা কোন দিকে যাচ্ছে। সোজা রাস্তা, নিচে নেমে গেছে খাড়াই।
দেখুন ভয় ভয় লাগছে একা একা। যত নিচে নেমে যাচ্ছি মনে হচ্ছে এক অন্য পৃথিবীতে চলে এসেছি। এই পৃথিবীর মধ্যেও আর এক অন্য পৃথিবীতে রয়েছি। আপনারা এলে কিন্তু আমি বারবার বলছি আপনারা এখানে আসবেন। গাছগুলো দেখুন, যেন দেখে মনে হচ্ছে গাছগুলি পৃথিবীরই নয়, অন্য এক কোনো জগতে চলে এসেছি, অন্য এক কোনো জগতের গাছ। সুন্দর কিন্তু ভয়ঙ্কর সুন্দর। এটাও বলতে পারেন একটা ছোট ভিউ পয়েন্ট। আর নিচে যাব না, আমি অনেকটা নিচে নেমে এসেছি। আর নিচে যাব না, অনেকটা নেমে এসেছি নিচে। পাইন, বার্চ, ঝাউয়ের বন, আর আমার পিছনে রডোডেন্ড্রন গাছ ভর্তি। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে কুড়ি ফুটিয়ে। ঘুরতে গেলে খালি ঘরে বসে থাকবেন না। সান্দাকফু মানে খালি কাঞ্চনজঙ্ঘা নয়, এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবেন। আমি আশা করছি এই ব্লগটার মাধ্যমে আপনাদের আরো নতুন নতুন 2-4টি জিনিস দেখাতে পারলাম। চারদিকটা ঘুরে আমরা চলে এলাম সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলা ব্রেকফাস্টের প্রচুর এলাহি আয়োজন। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার, চাউমিন, ডাল, পোহা এবং ওটস আর দুধের একটা মিক্সড, আর ডিম। ওই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ওই পয়েন্টটাই হচ্ছে সান্দাকফুর টপ পিক পয়েন্ট। প্রায় 11টাই বাজতে যায়। এই আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ লোড হচ্ছে। এখন বেরিয়ে যাব টুমলিং এর উদ্দেশ্যে। আজকের দিনটা টুমলিং এ স্টে করব। চলো তাহলে দেখা হচ্ছে রাস্তায়। পাহাড়ি রাস্তাগুলো যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই রাস্তায় না এলে আমরা বুঝতে পারতাম না। হৃৎপিণ্ড প্রায় মুখের কাছাকাছি চলে এসেছিল। যারা খাদের দিকটায় মানে বাঁ দিকটায় বসেছে তাদের অবস্থা আরো শোচনীয়। তবে দারুণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বহুদিন সঙ্গে থেকে যাবে। যাওয়ার পথে কিন্তু আমরা কালীপুকুরিতে ছিলাম না, ফলত ফেরার পথে কালীপুকুরিটা আপনাদের কাছে ভালো করে এক্সপ্লোর করে দিয়ে যাব। এই কালীপুকুরির কিন্তু অনেক হিস্টোরিক্যাল এবং মাইথোলজিক্যাল গল্প আছে, যে গল্পগুলো আমরা লোকমুখে শুনেছি এবং আমাদের তো খুবই ভালো লেগেছে, হয়তো আপনাদেরও খুব সুন্দর লাগবে। এই দেখুন সামনে একটা সুন্দর প্যাগোডা টাইপের জায়গা আছে, বৌদ্ধ ধর্মের মানুষদের পূজার জায়গা। চারদিকটা কুয়াশায় প্রচন্ডভাবে ঢেকেছিল, ফলত অনেক কিছু দেখা যাচ্ছিল না। এখন রয়েছি কালীপুকুরিতে। সান্দাকফু থেকে এখন আমরা যাব টুমলিং। টুমলিং এ আজকে থাকবো। তো কালকে যখন গেছিলাম তখন কালীপুকুরি দাঁড়াইনি, ওই জন্য আজকে দাঁড়ালাম। কালীপুকুরিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব ভালো লাগবে। কিন্তু একটাই সমস্যা, পুরো মেঘে ঘিরে রয়েছে, আশপাশ কিছু দেখা যাচ্ছে না। আর দেখুন কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। কালীপুকুরি কথাটা মানে হচ্ছে, কালী মানে হচ্ছে কালো, আর পুকুরি মানে হচ্ছে পুকুর বা হ্রদ। কালো রঙের হ্রদ, তাই জায়গাটার নাম কালীপুকুরি। এবার অনেক রকম মান্যতা আছে জায়গাটাকে নিয়ে, একটা ধর্মীয় জায়গা এটা। কথিত আছে কালিয়ানাগ নাকি শ্রীকৃষ্ণের কাছে
যুদ্ধে হেরে গিয়ে এই কালীপুকুরিতে এসেই সে লুকিয়েছিল। এবং অনেকে বলে যে নেপালের রাজা এই কালীপুকুরির জলের তলায় অনেক সোনা গয়না লুকিয়ে রেখেছিল। তাই জলটা যেহেতু একদম কালো, তাই তলা দেখা যায় না। এই কালীপুকুরির সামনে এখন আমি আছি, তবে আপনারা দারুণ জিনিস দেখাই, যেটা ভালো লাগবে, ইন্টারেস্টিং। এই দেখুন, এখানে অনেক এরকম ছোট ছোট ইটের টিলা আছে, যেগুলো পরপর সাজানো হয়েছে। দেখুন, দেখছেন কত টিলা সাজানো আছে। তবে এই টিলাগুলো সাজানোর কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে এই টিলাগুলো সব টুরিস্টরা সাজিয়েছে। এই টিলার একটা ইটের নিচে একটা কাঁচা টাকা রেখে তারপর অনেকগুলো ইট পরপর রাখা হয়েছে। কারণ এখানে মান্যতা করা হয় যে এই ইটগুলো রাখা মানে আপনি ভিত গঠন করছেন আপনার বাড়ির জন্য। যদি আপনার নিজের বাড়ির স্বপ্ন থাকে, তাহলে তলায় কাঁচা টাকা রেখে তার উপরে নিজের বাড়ির জন্য আপনারা ছোট ছোট বাড়ি বানিয়ে যাচ্ছেন। এটাই এই কালীপুকুরির মান্যতা। দেখুন, দারুণ লাগলো না কালীপুকুরির এই গল্পটা? আপনারা এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা কালীপুকুরি থেকে বেরিয়ে সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এগোতে শুরু করলাম টুমলিং এর দিকে। এখন টুমলিং এ ফেরার পথে আমরা গৌরীবাসী রয়েছি। আর গৌরীবাসীর ওই রেস্টুরেন্টটাতেই বসেছি আবার। তখন একটু মোমো খাচ্ছি, কফি খাবো, তারপর টুমলিং চলে যাবো সোজা। আমার একটা খুব বাজে স্বভাব আছে, যে স্বভাবের জন্য অনেক সময় আমার বন্ধুদের সঙ্গে আমার মনোমালিন্য হয়। সেটা হচ্ছে, কোনো জায়গায় ঘুরতে গেলে আমি চেষ্টা করি গন্তব্যে পৌঁছানোর ঠিক 1-1.5 কিলোমিটার আগে আমি গাড়ি থেকে নেমে যাই, এবং সেই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য আমি একটু হেঁটে সেই জায়গাটা দেখি। আমাদের গাড়িকে ছেড়ে দিলাম 1 কিলোমিটার আগে, টুমলিং এর 1 কিলোমিটার আগে আমাদের গাড়িকে ছেড়ে দিলাম। এবার এই পাহাড়ি রাস্তা হেঁটে হেঁটে যাবো। ট্রেক করার একটা এক্সপিরিয়েন্স হবে কিছুটা, মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এখানেও তার উন্নত হলো না। সান্দাকফুতে ট্রেক তো করতে পারলাম না, তাই দুধের স্বাদ এই 1 কিলোমিটার রাস্তা হেঁটে আমি ঘোলেতেই মিটিয়ে নিলাম। এই রাস্তা কিন্তু অদ্ভুত সুন্দর। এই সময় এলে কিন্তু অবশ্যই আপনারা ট্রেক করবেন। চারিদিকে দেখুন লাল সাদা রডোডেনড্রন, চারদিক সবুজ হয়ে রয়েছে। মনে হচ্ছে পাহাড়ের উপরে কে যেন এক সবুজ গালিচা পেতে দিয়েছে। ওই যে দেখুন, মেঘের উপর থেকে দেখা যাচ্ছে টুমলিংকে। পাহাড়ি রাস্তা হাঁটলে একটু সাবধানে হাঁটবেন, এই গাড়িগুলো যায়, এই গাড়িগুলোকে সাইড দিয়ে আপনাদের হাঁটবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুমলিং এর মনেস্ট্রি। এটা কালকে দেখাবো, মানে পরের ভিডিওতে এই মনেস্ট্রিটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে। আর ওই যে সামনে যদি মেঘটা কেটে যায়, ওখানেই দেখা যাবে রূপলী কাঞ্চনজঙ্ঘা। টুমলিং চলে এসেছি আমরা। আর আমি যেহেতু গাড়ি আগে ছেড়ে দিয়েছি, পরে এসেছি, তো আমি এসে হারিয়ে গেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না আমাদের কোন রিসর্ট ছিল। তো আপাতত পেয়েছি। আর এই দেখুন, এটা হচ্ছে ভারত নেপালের বর্ডার। ওই পারটা নেপাল, ওই পারে কোনো টাওয়ার নেই, কিন্তু এই পারে রাস্তার এই পারটায় ফুল 5G চলছে। খিদা পেয়ে গেছে, এখন অনেকক্ষণ ধরে খুঁজে পাইনি রুম, প্রায় 8 ঘন্টা এখানে বসেছিলাম। রুম ট্রিপটা পরে দেবো, আর খেয়ে নি। এই হচ্ছে আমাদের লজ, শেখর লজ। পাশে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, পরে দেখাচ্ছি। এই লজটা আমার প্রথমেই মন করলো চারিপাশে রং বেরঙের ফুলে। আর এদের খাওয়ার জায়গাটা কিন্তু নিচে, মানে আন্ডারগ্রাউন্ডে নামতে হবে আপনাদের।
এই রিসেপশন এরিয়া। আর এই হোটেলের সবচেয়ে সুন্দর হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এই যে বসার জায়গাটা আর সামনে ফায়ার প্লেস। এই যে আমরা পাতালে নামছি, এই পাতালটাই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। মানে এখানে এসে আপনাদের খাবার খেতে হবে। খাওয়ার জায়গাটা কিন্তু আরো সুন্দর। মানে এনারা এত সুন্দরভাবে এই লজটাকে গুছিয়ে রেখেছে যে আপনারা এলে আপনাদের মন কেড়ে নেবে, অবশ্যই মন কেড়ে নেবে। এটা কিচেন এরিয়া। আর এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। চারদিকে সুন্দর সুন্দর পাহাড়ি গাছ, দারুণ সব পুরনো ছবি। আর এইগুলো দেখছেন, এই পাইপ লাগানো জিনিসগুলো, এগুলো কিন্তু এক ধরনের নেশা করার জিনিস। আর এই দেখুন বিভিন্ন ধরনের পট, কি সুন্দর একটা অদ্ভুত একটা ভালো ভাইব আপনারা পাবেন এখানে এলে। সামনে একটা ফায়ার প্লেস রয়েছে, ওখানে আগুন জ্বলছে। আর এই দেখুন, এইটা আমার খুব ভালো লেগেছে, তামা পিতলের দারুণ দারুণ সব বাসন। আর ওই অপোজিটে ফায়ার প্লেসের পাশেই একটা সুন্দর সুন্দর বালিশ দিয়ে ঘেরা একটা দারুণ জায়গা। এখানে বসে আমার সারা সন্ধ্যেটা কেটে গেছিল। দারুণ ডাইনিং এরিয়াটা। আর যেটা আমার সব থেকে বেশি আকর্ষণ করলো ডাইনিং এরিয়া, সেটা হচ্ছে ফায়ার প্লেসটা। দুর্দান্ত দুর্দান্ত, একদম খুব ভালো লাগলো। আর ডাইনিং এরিয়ার পাশ থেকে এসে গেলে এই ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাবেন। এখন মেঘ করেছে বলে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই জায়গা থেকে অসাধারণ ভিউ দেখা যায়। আর এই যে উপরে রুমগুলো দেখছেন, এই রুমগুলো কিন্তু আপনারা পেতে পারেন, তবে এগুলো কিন্তু আগের থেকে কথা বলে আসতে হবে। খাবার অসাধারণ খাবার ছিল, বুফে ছিল, আপনারা নিজের মতো নিয়ে নিন, নিয়ে খান। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সবে। চলুন তাহলে এবার আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাই। তবে এই জায়গাটা একটু দেখে নিন যাওয়ার আগে। আমি কিন্তু বারবার ঘুরে ফিরে এই জায়গাটাই দেখাচ্ছি, কারণ এই জায়গাটা আমার খুব মনে লেগেছে। সবকটা রুমগুলো দেখুন, রুমগুলোর একটা একটা করে নাম আছে। কস্তুরী, গোদাবরী, পুরো ডেকোরেশনটাই কাঠের ডেকোরেশন। ওই সামনে গেলে ভিউ পয়েন্টটা রয়েছে, কিন্তু মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই কোনার শেষের রুমটা আমাদের, এটা আমাদের রুম। এরকম দুখানা জানলা আছে, জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। এই যে বাইরে রডোডেনড্রন গাছ, আর এদিকে একটা জানলা আছে। এই দেখুন বাইরে রডোডেনড্রন গাছ রয়েছে,
সকালবেলা দেখাবো। এই গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়ে রয়েছে। আর এরকম একটা কিং সাইজ বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। একটু কষ্ট করলে 4 জন শোয়া যায়, নাহলে 3 জন খুব আরাম করে শোয়া যায়। সামনে সুন্দর একটা ছবি আছে কাঞ্চনজঙ্ঘার, আর একটা গণেশের ছবি রয়েছে। ছোট্ট একটা ওয়ার্ড্রোব রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর আর এদিকে রয়েছে হচ্ছে 2টো মোড়া, একটা চেয়ার আর সুন্দর একটা আয়না। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ভালো, একটা বেসিন আছে, ছোট্ট বেসিন আছে একটা, আর কোমোড আছে ওয়েস্টার্ন স্টাইল, বালতি আছে, উপরে শাওয়ার আছে। খালি একটাই সমস্যা, গিজার নেই। তবে গরম জল বললে এনে দেবে অবশ্যই। আরো একটা রুম পাশে আছে, পাশে একটা ঘরটা আছে, আর একটা রুম, ওটা আমাদের আর একজন রয়েছেন, সেই রুমটাও দেখাচ্ছি। এটার নাম হচ্ছে পারিজাত, রুম নাম্বার 8। এটাও সেম, একটা কিং সাইজ বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। 4 জন আরাম করে শোয়া যাবে। জানলাটা খুব সুন্দর, আর এদিকে একটা জানলা আছে, জানলাটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না, সামনেটা পুরো ভ্যালি আছে। এদিক দিয়েও পুরো বাইরে ভ্যালিটা দেখা যায়। সুন্দর সুন্দর ছবি লাগানো আছে ঘরটায়, শৌখিনতার ছাপ সুস্পষ্ট। একটা ছোট আয়না আছে, যেটা সব মেয়েদের লাগে। চার্জিং পয়েন্ট আছে, হিটার বেড রয়েছে, একটা মোড়া আছে। আর এইটা হচ্ছে বাথরুম, সেম বাথরুম, সেম প্যাটার্নেরই বাথরুম। কমোড আছে, একটা বেসিন আছে। ঠিকঠাক, একদম ঠিকঠাক। 2টো রুম আমাদের ঠিকঠাক। 3 দিন ছিলাম চিত্রে, সান্দাকফু আর আজকে টুমলিং এ আছি। 3 দিনের মধ্যে আজকের রিসোর্টটা ভালো, বেস্ট। খাওয়া দাওয়া খুব সুন্দর পরিপাটি। আর সন্ধ্যা হলে চারদিকটা আলো জ্বলবে, তখন আমি ওই নিচের আমাদের কিচেন এরিয়াটা একবার দেখাবো, যেখানে মানে ডাইনিং এরিয়াটা, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, ওই জায়গাটা একবার দেখাবো, তখন আলোগুলো জ্বলে যাবে। চলুন খাওয়া দাওয়ার পর একটু বাইরেটা ঘুরে আসি। আর এই দেখুন, ঘরের সামনে একটা রডোডেন্ড্রন গাছটায় কত ফুল হয়েছে, ফুলে চারদিকটা ভরে রয়েছে। আমি টামলিং এ আছি, আর এইটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডারের একটা সীমান্ত বড় জায়গা। ওই পাশটা নেপাল, মানে সিদ্ধার্থ লজ, আমরা যে লজ আছি সবটাই নেপালে, আর রাস্তাটার এই পাশটা ইন্ডিয়া। ইন্ডিয়া নেপাল বর্ডারের মাঝখানে দাঁড়িয়ে গেছে। আর পিছনে দোকানটা দেখুন, এই যে দোকানটা গেছে 2টো দেশের মাঝখান দিয়ে। আপনি এই দোকানটার ভিতরে ঢোকেন, একদিক ইন্ডিয়া একদিক নেপাল। ওফ, কি অসাধারণ দৃশ্য! মেঘ আর পাহাড় কি সুন্দর একে অপরকে জড়িয়ে রয়েছে। পরের ভিডিওতে আমি চেষ্টা করবো আরো সুন্দর টুমলিং আপনাদের সামনে তুলে ধরার। চারপাশটা ঘুরে নিয়ে কিন্তু আমরা সন্ধ্যা হতে সেই জায়গাটাই, আমার প্রিয় জায়গাটা এসে বসে পড়লাম। সন্ধ্যে হতেই আমাদের সামনে চলে এলো কফি আর পেঁয়াজি। তারপরে রাতের ডিনার, চিকেন, ডাল, আলু ভাজা, মিষ্টি আর রুটি, আর সঙ্গে IPL এর খেলা চলছিল তখন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এবং প্রথম আমার চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা নতুন গল্প, একটা নতুন ডেস্টিনেশন আপনাদের জন্য অপেক্ষা করছে।